পুলিশ ফাইল। 10ই ডিসেম্বর 2021 মধ্যরাতে কলকাতার বুকে ঘটে গেল এক লজ্জাজনক নারী নিগ্রহের ঘটনা। সংবাদ মাধ্যম নেতিবাচক হেডলাইনে ভরিয়ে সেই সংবাদ পরিবেশন করছে, কিন্তু এই ঘটনার পরবর্তী ইতিবাচক দিকটাও তো হেডলাইন হতে পারত। অপরাধীরা রক্ষকের ছদ্মবেশে আসুক কিংবা ক্ষমতাশালী দাম্ভিকের, কলকাতা পুলিশ কিন্তু কাউকেই রেয়াত করেনি। ধরে নিয়ে গারদের অন্ধকারে ভরেছে 40-42 ঘন্টার মধ্যেই। এই বাংলাকে অপরাধী এবং অপরাধের চারণভূমি করে উঠতে দেয়নি এই বাংলারই কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। কিন্তু কি ঘটেছিল সেই রাতে, হয়তো আপনাদের মধ্যে অধিকাংশই এই ব্যাপারটা জেনে গেছেন। বছর 25-এর রুমি চাকরির পরীক্ষা দিতে আসানসোল থেকে কলকাতায় আসছিল। দুদিন পর রবিবারে কলকাতার একটি তথ্য প্রযুক্তি কেন্দ্রে চাকরির ইন্টারভিউ ছিল তার। হ্যাঁ রে, বাস কটায় পৌঁছাচ্ছে করুণাময়ীতে? রাত 10টায়। ও বাবা, রাত 10টায়? সে তো অনেক রাত। মা, ওটা না আমাদের আসানসোল না, ওটা কলকাতা। আর ওখানে রাত 10টা মানে আমাদের সন্ধে, তাই না বাবা? একদম। আসলে কলকাতা সম্বন্ধে তোর কোনো ধারণাই নেই, তাই অকারণে ভয় পাচ্ছে। তুমি চুপ করো, বেশি বোঝো না। সূর্য ডুবে গেলে কোনো জায়গায় কোনো রাস্তাঘাটে মেয়েদের জন্য নিরাপদ নয়, বুঝলে? এসব কি বলছো মা তুমি? আরে তুমি কোন যুগে পড়ে আছো বলো তো কমলা? মা, তুমি যেটা বললে না, তাতে শুধু ছেলেদের অপমানই করা হয় না, মেয়েদেরকেও কিন্তু দুর্বল ভাবা হয়। আর এমনি তো কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা আর কটা বাজে ছেলের জন্য তো সব ছেলেদেরকে বাজে ভাবার কোনো কারণ নেই, তাই না? সে তোরা বাপ মেয়ে যাই বলিস না কেন, আমার কিন্তু ভয় লাগছে, সেটাই বললাম। আচ্ছা তুমি ভয় করো না। দেখো, আমি যে একজন পুলিশের মেয়ে, আমার কাছে আসতে সবাই ভয় পায়, তাই না বাবা? হ্যাঁ, তোর মুখ দেখলে এই লোক বুঝে যাবে যে তুই পুলিশের মেয়ে। দেখো, আমার মুখ দেখে যদি কেউ এটা নাও বোঝে যে আমি পুলিশের মেয়ে, এটুকুনি তো বুঝবে যে আমি একজন সাহসী বাবার সাহসী মেয়ে, তাই না বাবা? অফকোর্স, উই আর সো প্রাউড অফ ইউ। তোর কাছে আমাদের শুধু একটাই চাহিদা, যে তুই ভালো করে পরীক্ষাটা দিয়ে একটা ভালো চাকরি কর অ্যান্ড মেক আস মোর প্রাউড। আচ্ছা, এই বিদেশ বিভুঁইয়ে চাকরি করতে যাওয়ার কি দরকার? আসানসোলে কি চাকরি নেই? ঘরের মেয়ে ঘরেই থাকতিস। কি জানি বাবু, এই বাঙালি মেয়ে হয়ে অত যে চাকরির ঝোঁক কেন কে জানে। আর চাকরি না করলেই কি ক্ষতি হতো? সপ্তকোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে, মানুষ করনি। আর তুমি তো ওকে এখন মানুষ হতেই বাধা দিচ্ছ। আচ্ছা, আমাদের মেয়েটাও বড় হয়েছে, লেখাপড়া করেছে, এখন যদি ওর স্বপ্নটা পূরণ করতে যায়, তাহলে তুমি খালি খালি নেগেটিভ কথা বলছো কেন? আচ্ছা মা, তুমি শোনো, তুমি অত ভয় পেও না। দেখো, আমি রাত 10টায় করুণাময়ীতে নামবো, তারপর ওখান থেকে এক অটোতেই একদম 15 মিনিটে পৌঁছে যাবো উল্টোডাঙ্গায় নীলিমার বাড়িতে, ব্যাস। আর শোন, এই অটো না পেলে কিন্তু ওরা উপর কিছু একটা করে নিস, বুঝলে মা? এক ফোনে 4 চাকা এসে দাঁড়াবে সামনে। এই কাকে ফোন করছো বলো তো তুমি? তোর বন্ধু নীলিমাকে। বোঝো কাণ্ড। হ্যাঁ কাকিমা, বলো, রুমি বেরিয়েছে? হ্যাঁ, গোছগাছ কমপ্লিট হয়েছে, এবার বেরোবে। ও শোনো না, তোমার গলাটা এরম কেন লাগছে গো? কান্নাকাটি করছো নাকি? আরে মেয়ে কলকাতায় আসছে চাকরির পরীক্ষা দিতে, বিয়ে করে শ্বশুর বাড়ি যাচ্ছে না। হাসিস না তো, যেমনি তুই তেমনি তোর বন্ধু, তোদের কোনো ভয় ডর নেই নাকি রে? এ বাবা, ও কাকিমা, ভয় পাবো কেন? একটা মেয়ে অত রাতে বাস স্ট্যান্ডে নামবে, তারপর সেখান থেকে তোদের বাড়িতে যাবে উল্টোডাঙ্গায়, ভয় করবে না বুঝি? একদম ভয় পেও না কাকিমা, কলকাতা সবচেয়ে নিরাপদ শহর, এখানে রাত 10টা মোটেও রাত নয়। সে তোরা যাই বলিস না কেন, আমার কিন্তু একটুও ভালো লাগছে না। একদম চিন্তা করো না কাকিমা, কলকাতার আইন শৃঙ্খলা ভীষণ ভালো, রাতে শহরে মেয়েরা একদম নিরাপদ। মেয়েরা বলা ভুল, ইনফ্যাক্ট সমস্ত মানুষই নিরাপদ। আর তাছাড়া কাকু পুলিশে চাকরি করে, আর তুমি কিনা পুলিশের বউ হয়ে এত ভয় পাও? চুপ কর তো। তুমি রুমিকে তাড়াতাড়ি বেরোতে বলো, এরপর তো বাস মিস করবে ও। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। কাকিমা আমি আছি, তুমি চিন্তা করো না, রাখছি। বল। তুই কি করুণাময়ী যাচ্ছিস রুমিকে আনতে? তাই তো ভেবেছিলাম, কিন্তু রুমি তো ফোন করে বারণ করলো, বললো গড়ফা থেকে আসার দরকার নেই তোর। হ্যাঁ সেটাও ঠিক, অত দূর থেকে তুই এসে রুমিকে আমার বাড়িতে দিয়ে আবার গড়ফা ফিরবি, অনেক রাত হয়ে যাবে। আমার প্রবলেম ছিল না কিন্তু। আচ্ছা তুই রাখ, আমি বাড়ি গিয়ে তোকে ফোন করছি। বাবা আসি। মা থাক মা থাক, শোন না, সাবধানে যাস মা, কোনো রিস্ক নিবি না কিন্তু। হ্যাঁ, তুই তো বড্ড হতকারিতা করিস, আমাদের কথা একটু ভাবিস। তুই ছাড়া আমাদের আর কি আছে বল? আচ্ছা মা ঠিক আছে, এত কেন চিন্তা করছো? তুমি এমন করছো যেন যুদ্ধে যাচ্ছি। সাবধানে থেকো তোমরা। আসানসোল থেকে রুমি ঠিক সময় বাস ধরেছিল। বাসটা প্রথম দিকে ঠিকঠাকই চলছিল, কিন্তু মাঝ রাস্তায় হঠাৎ বাসটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। সে বাসটি রাস্তার সারাই করে আবার কলকাতার দিকে রওনা হয়। এতে করে সময়ের অনেকখানি পরেই বাসটা কলকাতার দিকে চলতে থাকে। হ্যাঁ বল। কিরে কোথায় আছিস, আর কতক্ষণ লাগবে পৌঁছতে? মনে হচ্ছে রাত 12টা বেজে যাবে রে। মানে? আর বলিস না, বাসটা তো মাঝ রাস্তায় খারাপ হয়ে গেল না, তারপরে সারাতে সারাতে প্রায় 2-3 ঘন্টা লাগিয়ে দিল। বিরক্তিকর। তা আমাকে আগে জানাবি তো। তোকে জানালে কি হতো, তুই আরেকটা বাস পাঠিয়ে দিতি নাকি? ছেঁচড়ি, আমি এই ভাবছি তুই এই পৌঁছচ্ছিস। ওহো ঠিক আছে, তুই এক কাজ কর, তুই বরং খেয়ে দিয়ে ঘুম দে একটা, আমি গান শুনতে শুনতে ঠিক পৌঁছে যাব। তুইও পারলে ঘুমিয়ে নে না একটু। ঠিক আছে, সে গান শুনতে শুনতে ঘুম পেলে আমি ঘুমিয়ে নেব, তুই চিন্তা করিস না। আর হ্যাঁ, আমি না অরিজিৎ সিং শুনছিলাম, মাঝখানে ফোন করে তুই কাবাব মে হাড্ডিটা ঢোকালি, পেতনি একটা ব্যাং। তুই টিকটিকি, তুই আরশোলা। আচ্ছা তুই রাখ তো। তুই রাখ। যে বাসটি করুণাময়ীতে পৌঁছানোর কথা ছিল রাত 10টায়, সেই বাসটি করুণাময়ীতে পৌঁছলো রাত 1টা নাগাদ। ভীষণ মুশকিলে পড়ল রুমি। একেই অত রাতে বাস স্ট্যান্ড, রাস্তাঘাট শুনশান, তারপর তার মোবাইলের চার্জ ফুরিয়েছিল। সে না পারছিল কোনো ক্যাব বুক করতে, না ফোন করে জানাতে পারছিল তার বন্ধু নীলিমাকে। এখন উপায়? ফোনটা যে কখন চার্জ ফুরিয়ে বন্ধ হয়ে গেল না, বুঝতেই পারিনি। মুশকিল হলো তো, অটো, ট্যাক্সি ফ্যাক্সি কিছুই তো দেখছি না, পুরো শুনশান। এবার নীলিমার বাড়িতে পৌঁছাবো কি করে? ফোনটাও বন্ধ, ক্যাবও বুক করতে পারবো না, নীলিমাকেও ফোন করে জানাতে পারবো না। ইস, সুমিতকে যদি একবার ফোন করতে পারতাম না, ও ঠিক পৌঁছে দিত। না না থাক, এখানে আর দাঁড়িয়ে কোনো লাভ নেই, হাঁটা লাগাই বরং, রাস্তায় কিছু একটা নিশ্চয়ই পেয়ে যাব। 1টা বেজে গেছে, রুমি ফোন করেনি তো, এখনো কলকাতায় ওর বাস ঢোকেনি। ফোন করি তো একবার। ফোন অফ কেন ওর?
চিন্তায় পড়ে গেলাম তো, কি করি এখন? হ্যাঁ বলো কাকিমা। হ্যালো নীলিমা, শোন না, রুমি পৌঁছেছে? না পৌঁছায়নি, কিন্তু তুমি চিন্তা করো না, পৌঁছে যাবে। বাস খারাপ হয়ে গিয়েছিল তো। সে তো বাস খারাপ হয়েছিল সন্ধ্যেবেলা, তখন তো ফোন করে আমাকে জানিয়েছে। এখন বাজে রাত 1টা, ওর কোনো খোঁজও পাচ্ছি না, তার উপরে ফোনটাও সুইচ অফ বলছে। হ্যাঁ আমিও ফোন করেছিলাম কিছুক্ষণ আগে, ফোনটা অফ আছে, ব্যাটারি চার্জ ফুরিয়েছে বোধহয়। তুমি চিন্তা করো না। কি সারাক্ষণ তোরা চিন্তা করো না বলে যাচ্ছিস? অচেনা জায়গায় মেয়েটা একা, কোনো খোঁজও পাচ্ছি না, তারপরে ফোনটাও বন্ধ, আর আমি চিন্তা করবো না? কাকিমা অকারণে টেনশন করলে তোমার শরীর খারাপ করবে। রুমি পৌঁছলে আমি সঙ্গে সঙ্গে ফোন করে দেবো। তোমরা খাওয়া দাওয়া করেছো তো? আর খাওয়া এখন মাথায় উঠেছে, তবে তোর কাকু খেয়েছে, ওনার তো কোনো চিন্তা নেই, তাই এখন বসে বসে জীবনছে। জীবনছি কোথায়? আমি তো ভাবছি। তুমি একটু চুপ করো নীলিমা, খুব চিন্তা হচ্ছে রে, তোরা বুঝবি না, মা তারপর তোরা বুঝবি। পৌঁছে যাবে রুমি, আমি খোঁজ নিচ্ছি। তুমি খেয়ে দিয়ে ঘুমাও, রাখছি। বিদেশ বিবুই মেয়েটা যে আমার কি হলো? কমলা, কান্নাকাটি করো না, কিচ্ছু হবে না রুবির। মেয়ে আমাদের সাহসী মেয়ে আছে। আর দেখো হয়তো ওর মানে ফোনের ব্যাটারি ট্যাটারি ফুরিয়ে গেছে বলে ফোন করতে পারছে না। যাও যাও যাও, তুমি খেয়ে নাও, যাও। দয়া করে তুমি চুপ করো, খেয়ে না। সত্যি সুমিত, তুমি হেভি বাজে, খালি বাজে কথা তোর। আরে না রে, একটাও বাজে কথা বলছি না, সত্যি মাকতালির দিব্যি। এই যে তুই মা কালীর দিব্যিটা বললি, তার মানে একদম মিথ্যে। এরকম হয় কখনো? তুই খুব ঢপ মারিস। এটা তুই বলতে পারলি? হ্যাঁ, জীবনে কখনো ঢপ মেরেছি, তাও আবার তোদের সঙ্গে? কি না করিনি তোদের জন্য, হ্যাঁ? আর আজ তোরা আমায় ঢপবাজ বললি? হে প্রভু, এরা জানে না এরা কাকে পাপী বলছে। এই যে তুই বললি কি না করেছি তোদের জন্য, কি করেছিস আমার জন্য বল? ওই যে হ্যারি না হরি নামের ছেলেটা যে তোর পিছনে লাগতো, হ্যারি? হ্যাঁ, ওই হ্যারিকে কাটানোর জন্য তোর বয়ফ্রেন্ডের অভিনয় করিনি? হ্যাঁ দেখ, এটা তো মানতেই হবে যে তুই আমাদের উপকারী বন্ধু। আর এই রুমি, তুই যখনই আসানসোল থেকে কলকাতায় আসিস, তোকে কলকাতায় কে ঘুরায়? তোদের মলে কে খাওয়াতে নিয়ে যায়? আর বল, তোদের সিনেমা কে দেখায় বল? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার ক্ষমা দে, বুঝেছি তুই ঢপ মারিসনি, শান্তি। তাহলে কালকের দিনটা থেকে যা। হ্যাঁ রুমি, কাল থাক, তুই বরং পরশু চলে যাস। না না, আর থাকতে পারবো না রে, এরপর না মা বাবা খুব রাগ করবে। এবার এত কম দিনের জন্য এলি, ঠিকভাবে ঘুরতেই পারলাম না। ভাবলাম ক্যাফে একান্তেতে যাব। আচ্ছা শোন না, এমনিতেও তো আমি প্ল্যান করছি কলকাতায় পার্মানেন্টলি চলে আসা। মানে? কলকাতার কোনো ছেলের সাথে বিয়ে করছিস নাকি? ব্যাস, বিয়ে কামিং 5-6 ইয়ার্সে অন্তত ওরম কোনো প্ল্যান নেই আমার। আমি তো আসবো ওই সল্ট লেকে, একটা কর্পোরেট অফিসে জবের ইন্টারভিউ আছে, তখন অনেক দিন থাকবো। তুই কলকাতায় জব করবি? কাকু কাকিমা ছাড়বে তোকে? আর বলিস না, জবে থেকে মা শুনেছে না গজগজ করে যাচ্ছে, বাবা আমার দলে আছে। আচ্ছা শোন না সুমিত, রাগ করিস না, এরপরে বা যখন আসবো ওই ডিসেম্বরের 9-10 তারিখ নাগাদ, তখন 1 সপ্তাহ থাকবো। আমার জানের কাছেই তো উঠবো তখন। এখনো একটা কিছু পেলাম না, হেঁটে হেঁটে উল্টোডাঙা যেতে হবে মনে হচ্ছে। সত্যি বলতে কি একটু ভয় ভয়ও করছে, মায়ের কথাগুলো না খুব মনে পড়ছে এখন।
সূর্য ডুবে গেলে কোনো জায়গায় কোনো রাস্তাঘাটে মেয়েদের জন্য নিরাপদ নয়। মা, মা গো, তোমার রুমের কিচ্ছু হবে না মা, তোমার রুমের কিচ্ছু হবে না। সাবধানে যাস মা, কোনো রিস্ক নিবি না কিন্তু। হ্যাঁ, তুই তো বড্ড হতকারিতা করিস, আমাদের কথা একটু ভাবিস। কমলা, ওঠো, কান্নাকাটি করো না, চলো খেয়ে নাও। আমার মেয়েকে এনে দাও। এই দেখো আবার ছেলে মানুষই করছো। আরে বাবা, কিচ্ছু হবে না রুমি। কলকাতায় এখন সারা রাত পুলিশ পেট্রোলিং চলে, রাস্তায় রাস্তায় গাড়ি করে পুলিশরা ঘোরে, মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা আছে। এখন ক্রিমিনালরাও তাই অনেক সতর্ক হয়ে গেছে। এখন কলকাতার রাস্তায় কোনো ক্রাইমের খবর তুমি পাও? পাও না তো? সেটাই তো বলছি, কিচ্ছু হবে না। আর তাছাড়া রুমি অনেক চালাক চতুর মেয়ে, ওকে বিপদে ফেলবে এমন লোক এখনো জন্মায়নি। চলো চলো, ওটা খেয়ে নাও, চলো। আমাকে আর বিরক্ত করো না, বলছি তোমার ভালো লাগছে না। যাক বাবা, বাঁচা গেল। পুলিশ এসেছে যখন আর কোনো ভয় নেই। কি বাবা, এত রাত্রে আপনি রাস্তায় একা কেন? বাড়ি থেকে পালাচ্ছেন নাকি? ব্যাপারটা কি? চুপ করে থাকবেন না, বলুন। স্যার, আমি বলতেই তো চাইছি, আপনারা পরপর প্রশ্ন করে যাচ্ছেন, আমি উত্তর দেওয়ার সুযোগই পাচ্ছি না। বেশ, এবার তো সুযোগ পেলেন, বলুন। আসলে আমি আসানসোল থেকে আসছি, আমার নাম রুমি দেব। এখানে একটা বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম উল্টোডাঙায়। আসানসোল থেকে এত রাতে কেন? আর কি কাজে এসেছেন কলকাতাতে? সত্যি কথা বলবেন, মিথ্যে বললে কিন্তু ফেঁসে যাবেন। এ কি, মিথ্যে বলবো কেন? আমি তো সত্যিই বলছি। আমি আসলে এখানে একটা ইন্টারভিউ দিতে এসেছি। আগামী রবিবার আমার একটা ইন্টারভিউ আছে সেক্টর 5-এ, তাই জন্যই বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম। আসানসোল থেকে এত রাতে? না, রাতে আসলে আমার বাসটা তো করুণাময়ীতে রাত 10টাতেই আসার কথা ছিল। তারপর মাঝ রাস্তায় খারাপ হয়ে গেল বাসটা, অনেক টাইম ওইখানেই চলে গেল। আমার ফোনটাও চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। ক্যাব বুক করতে পারছি না, বান্ধবীকেও কল করতে পারছি না। খুব বিপদে পড়েছি স্যার। হ্যাঁ স্যার, সত্যিই মনে হচ্ছে বিপদে পড়েছে। এত রাতে একা মহিলা, অসহায় স্যার। আমাদের কিন্তু হেল্প করা উচিত। হেল্প তো করা উচিত। কোথায় যেন যাবেন বললেন? উল্টোডাঙা। বন্ধুর বাড়ি? হ্যাঁ। তো ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? মেয়ে বন্ধু, মেয়ে বন্ধু। উঠুন, বাইকে উঠুন, পৌঁছে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এটাকে তোমার সামনে রাখবে। আপনি আমার পিছনে বসবেন, তুমি একটু এগিয়ে বসো। ম্যাডামকে একটু ভালো করে বসার সুযোগ করে দিও। একটু অ্যাডজাস্ট করে বসতে হবে ম্যাডাম। না না স্যার, ঠিক আছে। এত রাতে আপনারা আমাকে সাহায্য করছেন, এটাই আমার কাছে অনেক। আমি তো বুঝতেই পারছিলাম না কি করব, খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। বেশ, আর ভয় নেই, উঠুন, আপনাকে পৌঁছে দেবো। রিল্যাক্স করে বসুন, আমাকে ধরেও বসতে পারেন, নো প্রবলেম। না স্যার, ঠিক আছে, আপনি চলুন, আমার কোনো প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। এবার সত্যিই তো চিন্তা শুরু হলো, কি যে করছে মেয়েটা। তুমি রুমিকে তাড়াতাড়ি বেরোতে বলো, এরপর তো বাস মিস করবে ও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। কাকিমা, আমি আছি, তুমি চিন্তা করো না। বড় মুখ করে কাকিমাকে বললাম তো কিছু হবে না, এখন তো ভয় করছে আমারই। কি করি?
কোথায় গেল মেয়েটা? কোনো কোনো বিপদে পড়েনি তো? এখানে থামালেন কেন? গাড়ি চালাতে একটু অসুবিধা হচ্ছে ম্যাডাম। আসলে আমরা দুজন সামনের দিকে বসে আছি তো, ভারী হয়ে গেছে গাড়িটা। বুঝতে পেরেছি। আপনি একটু নামুন তো ম্যাডাম, নাম। আপনি মাঝখানে বসুন। মাঝখানে কেন স্যার? আমি তো পিছনে ঠিকই আছি। ওর গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে, ব্যালেন্সের অভাব হচ্ছে, আপনি মাঝখানে বসলে নিরাপদে থাকবেন। আচ্ছা স্যার, আমাদের এত দেরি হচ্ছে কেন? আমরা তো ঘুরছি কেন? আমার মনে হচ্ছে না আমরা কোনো উল্টো রাস্তাতে চলে এসেছি। আমরা একটু নিজেদেরও কাজ করছি ম্যাডাম, বুঝলেন তো, একটু পেট্রোলিং করছি। নেন বসুন, কুইক মাঝখানে বসুন, দেরি হয়ে যাচ্ছে, বসুন, আসুন। ঠিক আছে। চলো এবার, চলো। হ্যাঁ স্যার, ভালো করে চলো। ঠিক আছে, চলো সাবধানে চলো। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছিল। মানুষকে প্রোটেকশন দেওয়াই তো প্রশাসনের কর্তব্য। রাতের কলকাতা শহরে একটি অসহায় মেয়ের দিকে সাহায্যের হাত বাড়িয়ে বাইকে তুলে তাকে নিরাপদে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তো সঠিক কর্তব্যের পথেই হাঁটছিল পুলিশ। তাদেরকে প্রায় চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল রুমি। আর সেটাই তো স্বাভাবিক। মানুষ তো প্রশাসনের কর্মীদের উপর বিশ্বাস করবেই, তাদের সঙ্গ সহচর্যে নিরাপত্তা বোধ করবেই। তারপর রুমি ছিল পুলিশ পরিবারেরই মেয়ে, তাই তার বিশ্বাস ছিল আরও জোরালো। কিন্তু তার সেই বিশ্বাসে অমর্যাদা দিয়ে পুলিশ বিভাগের গৌরবে কালি ছিটিয়ে কদর্য রূপে ধরা দিল সেই দুজন পুলিশ কর্মী। এটা কি করছেন? কি হাতে সরান। কেন, হাতটা কি খুব অসুবিধা করছে? খুব অসুবিধা হচ্ছে, আপনারা বরং আমাকে নামিয়ে দিন। কি একা রাতে একটা অসহায় মেয়ে নামাবো কেন? শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে তো। স্যার পুলিশের গাড়িতে চেপে অন্যের কাছে হেল্প চাইছে। প্লিজ হেল্প, কেউ প্লিজ হেল্প করুন। আপনারা নামিয়ে দিন আমাকে। বল। এখনো তো রুমি এলো না রে। সে কি রে, কি বলছিস? এখনো ওর ফোনটা সুইচ অফ। দাঁড়া, কাট তো, আমি একবার ফোন করে দেখছি। দেখ দেখ। আপনারা নামিয়ে দিন আমাকে। হেল্প, প্লিজ হেল্প, কেউ আছেন? টেনশনে পড়ে গেলাম তো। বাইকটা নিয়ে বেরিয়ে পড়বো নাকি করুণাময়ের দিকে? আপনারা মানুষ নন, জানোয়ার। আপনারা জানোয়ার। এই চুপ, আমরা পুলিশ। এখানে চ্যান্ডাই ম্যান্ডাই না করে ফোট ফোট। আমি ছাড়বো না আপনাদের,
দেখে নেবো আপনাদের, কোনো মতে ছাড়বো না। এই কে রে তুই? হ্যাঁ কে রে তুই? আমি কে সেটা আমি আপনাদের টের পাবোই, টের পাবোই আমি। পুলিশকে থ্রেট দিচ্ছিস? হ্যাঁ, এমন কেসে ভিতরে ঢোকাবো না, সারা জীবনও বেরোতে পারবি না। এই এত রাতে কোন ভদ্র মেয়েটা একা ঘোরে রাস্তায়? বেশি সতীগিরি ফলাচ্ছ। অপেক্ষা কর তোরা, আমি কে সেটা তোদের টের পাবোই আমি। এই চল চালা। দুটি বিকৃত চরিত্রের মানুষের কারণে রক্ষকই ভক্ষক, এই প্রবাদটি আরো একবার সত্য হয়ে সামনে এসে মানবিকতাকে কলঙ্কিত করলো। রুমি একেবারে ভেঙে পড়েছিল। সে উদ্ভ্রান্তের মতন হাঁটছিল রাতের কলকাতায় একাকী। তখন প্রায় রাত 2টো, আর ঠিক তখনই আমরা পুলিশ, এখানে ত্যান্ডাই ম্যান্ডাই না করে ফোর্ট। পুলিশকে থ্রেট দিচ্ছিস? হ্যাঁ, এমন কেসে ভিতরে ঢোকাবো না, সারা জীবনও বেরোতে পারবি না। কি হয়েছে ম্যাডাম? এনি প্রবলেম? বলুন ম্যাডাম। দেখুন, আপনি একদম ভয় পাবেন না, আমাকে আপনি বলতে পারেন। আপনার কি কোনো হেল্পের প্রয়োজন? এত রাতে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে আপনার। আচ্ছা, আপনাকে কেউ কি কিছু করেছে? বলুন না ম্যাডাম, আপনি কোথা থেকে আসছেন? কি হয়েছে বলুন কিছু। ম্যাডাম, আপনি প্রশাসনের উপর ভরসা রাখুন, দোষীরা শাস্তি পাবেই। প্রশাসনে তো ভরসা রেখেইছিলাম স্যার, আমার বাবা নিজেই পুলিশে আছেন। তাই? হ্যাঁ স্যার। স্যার একটা অনুরোধ করবো স্যার, আপনার ফোনটা একটু দিন না, আসলে আমার ফোনে চার্জ নেই, তাহলে আমি আমার বন্ধুকে ফোন করতাম। হ্যাঁ অবশ্যই। এত রাতে আননোন নাম্বার থেকে ফোন ধরবো? ধরি। হ্যালো সুমিত, আমি রুমি বলছি। সুমিত। রুমি, তুই তখন কোথায় ছিলিস? ফোন অফ কেন তোর? কি হয়েছে বল? অনেক কিছু হয়েছে, অনেক কিছু। শোন না, তুই এক্ষুনি রুবির মোড়ে চলে আয়, আমি একজন সার্জেন্টের সাথে আছি। এই ফোনটা উনারই। তুই টেনশন করিস না, আমি এক্ষুনি আসছি, তুই টেনশন করিস না। শোন না, বলছি যে তুই নীলিমাকে একটা ফোন করে দিস। তুই এক্ষুনি চলে আয়, আমি রাখলাম। এই নিন স্যার। কে ছিল? স্যার আমার এক বন্ধু, ওর বাড়ি গড়পায়, ও আসছে এক্ষুনি। ঠিক আছে, ও যতক্ষণ আসছে আমরা এখানেই ওয়েট করছি। প্লিজ স্যার। ঠিক আছে, নো প্রবলেম।
আপনি তো একজন পুলিশ পরিবারের মেয়ে, তাই আপনাকে কিন্তু একদম হাল ছাড়লে হবে না, একদম ভেঙে পড়বেন না আপনি। দোষীরা কোথাও পালাতে পারবে না। রুমি, কি হয়েছে? সুমিত, তুই এসে গেছিস। বল, কি হয়েছে বল। এদেরকে ছাড়া হবে না, কিছুতেই না। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এভাবে রুমিকে হেল্প করতে এগিয়ে এসেছেন। না না, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের কর্তব্যই হচ্ছে এটা। স্যার, আপনিও পুলিশ ডিপার্টমেন্টের মানুষ, আর ওই লোক দুটোও পুলিশের। না, ওরা পুলিশ না, ওরা হচ্ছে দুষ্কৃতী। ওদের সংখ্যা অনেক কম। আসল পুলিশ তো জনসাধারণের হেল্পের জন্য এগিয়ে আসে। আপনি একটা কাজ করুন, আপনি ওনাকে নিয়ে এক্ষুনি কোনো একটা থানায় গিয়ে রিপোর্ট লিখে আসুন। এই পাশেই কসবা থানা আছে, ওনাকে নিয়ে এক্ষুনি যান, গিয়ে রিপোর্টটা লিখে আসুন। কাঁদছিস কেন? চল কসবা থানাতে চল, এফআইআরটা লিখে আসি। সুমিত এরপর আর দেরি না করে রুমিকে নিয়ে সোজা চলে আসে কসবা থানায়। সেই রাতেই, তখন প্রায় রাত 3টে। কিন্তু সেই অসভ্য বর্বর লোক দুটি, যারা নিজেদের পুলিশ কর্মী বলে পরিচয় দিয়েছিল, তারা আদৌ পুলিশের লোক কি নাকি ছদ্মবেশী শয়তান? হয়তো এই প্রশ্নটা আপনাদের মনে আসতেই পারে। কসবা থানার পুলিশ আধিকারিকদের মনেও কিন্তু সেই একই প্রশ্ন এসেছিল। আপনি কি শিওর লোক দুটো পুলিশের ছিল? হ্যাঁ স্যার, ওদের পরনে তো পোশাক ছিল পুলিশেরই, আর আমিও নিজে একজন পুলিশেরই মেয়ে। কোনো ভণ্ডলোক ছিল না তো পুলিশের পোশাক পরে এটা করেছে? সেটা পরের বিষয়, আগে শ্লীলতাহানির ব্যাপারটা তদন্ত হওয়া দরকার। অবশ্যই দরকার। তাহলে আর প্লিজ দেরি করবেন না, চলুন ঘটনাস্থলে যাওয়া যাক। গাড়ি বের করতে বলো। আসুন। আসুন আসুন স্যার, আসুন। এইখানটাতে, ঠিক এইখানটা থেকেই ওরা আমাকে তুলেছিল। এই অঞ্চলটা তো উত্তর বিধাননগর থানার আন্ডারে পড়ছে। মনে হচ্ছে ওই থানারই দুজন পুলিশ এই কাণ্ডটা ঘটিয়েছে। তাহলে স্যার আমাদের উত্তর বিধাননগর থানায় যাওয়া উচিত। আর এই অঞ্চলের সিসিটিভির ফুটেজও চাইতে হবে, তা থেকে ওই দুজনকে আইডেন্টিফাই করা যাবে। তাহলে আমরা দেরি করছি কেন স্যার? আমাদের এক্ষুনি উত্তর বিধাননগর থানাতে যাওয়া উচিত। চলুন চলুন। এরপর ভোর 3:45 নাগাদ ওরা কসবা থানার পুলিশের সহযোগিতায় উত্তর বিধাননগর থানায় যায়। সেখানে গিয়ে অভিযোগ দায়ের করে এবং ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখার আবেদন জানায়। উত্তর বিধাননগর থানার পুলিশ কসবা থানার পুলিশ আধিকারিকদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং পরদিন অর্থাৎ শনিবার সিসিটিভি ফুটেজ দেখানোর ব্যবস্থা করে। একটু ফাস্ট ফরওয়ার্ড করো। এই তো আপনি? হ্যাঁ হ্যাঁ স্যার, এবারে ওরা দুজন আসবে। স্যার এই দুজনই স্যার, এই দুজনই। জুম করো। এই ছবি দুটো উত্তর বিধাননগর থানার ওসিকে পাঠাও। সিসিটিভি ফুটেজে এই বর্বর লোক দুটির ছবি পাওয়া যায়। তারা দুজনেই সত্যি পুলিশ কর্মী, একজন বিধাননগর কমিশনারেটের এএসআই আর একজন সিভিক ভলেন্টিয়ার। পরদিন অর্থাৎ রবিবার অভিযুক্ত এএসআই এবং সিভিক ভলেন্টিয়ারকে নিউ টাউন থেকে গ্রেপ্তার করে তদন্তকারী পুলিশ আধিকারিকরা। খবরটা শুনে শিউরে উঠেছিলাম,
রাতের কলকাতা আদৌ সুরক্ষিত তো? একজন মানুষ যে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত হতেই পারে, কিন্তু সে যখন কোনো অপরাধ করে তখন তার একটাই পরিচয় যে সে অপরাধী বা দুষ্কৃতী। এই কেসটার ক্ষেত্রে আমার সব থেকে যেটা ভালো লাগছে, অপরাধের প্রশ্নে পুলিশ কিন্তু পুলিশকেও রেয়াত করেনি। ঘটনা ঘটার দুদিনের মধ্যে পুলিশ অভিযুক্তদের শনাক্তকরণ করেছে আর দুদিনের মধ্যে অ্যারেস্টও করেছে। গ্রেপ্তারের খবরটা শুনে বেশ ভালোই লাগছে, নিজেকে সেফ মনে হচ্ছে। আর ওই দিদিটার সাহসের প্রশংসা করতে হবে, যেভাবে শেষ পর্যন্ত লড়াই করে যাচ্ছে, তাকে সেফ। আরও একবার প্রমাণিত হলো যে কলকাতা সুরক্ষিত হাতেই আছে। স্যালুট কলকাতা পুলিশ। অপরাধীরা ধরা পড়েছে জেনে নিশ্চিন্ত লাগছে। আরে কথায় আছে না, আইনের হাত অনেক লম্বা। হ্যাটস অফ কলকাতা পুলিশ। সবাই ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। পুলিশ দুর্দান্ত কাজ করেছে, কয়েক ঘন্টার মধ্যে ধরে ফেলেছে বদমাশ দুটোকে। হ্যাঁ, নিজের ডিপার্টমেন্টের লোক বলে কোনো রেয়াত করেনি। কিন্তু আমার একটা চিন্তা হচ্ছে, কাল রুমিকে পুলিশ টিআই প্যারেডে ডেকেছে। আচ্ছা, এই টিআই প্যারেডটা কি রে? টিআই প্যারেডে মূল অভিযুক্তদের আরও কয়েকজনের সঙ্গে দাঁড় করানো হয়। তারপর যিনি অভিযোগ করেছেন তাকে, অভিযুক্তকে বা অভিযুক্তদেরকে শনাক্ত করতে হয়। ও, তার মানে তুই কাল ওই এএসআই আর সিভিক ভলেন্টিয়ারকে শনাক্ত করবি? এটা খুব প্রয়োজনীয়। আমাদের বলা বর্ণনা অনুযায়ী পুলিশ তো দুজনকে ধরেছে, কিন্তু তারাই যে সেই লোক সেটা আমাকেই শনাক্ত করতে হবে। তাহলে পুলিশের ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুবিধা হবে। এরপর আমি ম্যাজিস্ট্রেটের সামনে 164 দেব, গোপন জবানবন্দি ওদের বিরুদ্ধে। এইসব প্রক্রিয়াগুলো ওদের দ্রুত শাস্তি দেওয়ারই ব্যবস্থা। কিন্তু এতে তো তুই এই লোকগুলোর শত্রু হয়ে যাবি না? পরে জেল থেকে বেরিয়ে যদি ওরা তোর ওপর প্রতিশোধ নেয়, তাহলে আমি ভয় পেয়ে পিছিয়ে যাব? মানে আমি একজন পুলিশের বাড়ির মেয়ে হয়ে পিছিয়ে যাব? পুলিশের সহায়তা করব না ওদের বিরুদ্ধে? তাহলে তো সাধারণ বাড়ির মেয়েরা কোনোদিনই প্রতিবাদ করবে না, কোনোদিন না। একদম ঠিক। পরিসংখ্যান বলছে আমাদের দেশের মেয়েদের উপর ঘটে চলা এইসব অন্যায়ের বিরুদ্ধে 50%-এর বেশি মেয়েরা মুখ খোলে না, ভয়, লোকলজ্জা ইত্যাদি কারণে। কিন্তু আমি সমাজের ভয় বা কে কি বলল সেই ভয় বা নিজের প্রাণের ভয় কোনোদিনও পিছাবো না। আমি যখন এফআইআর করতে পেরেছি তখন আমি টিআই প্যারেডেও যাব, ম্যাজিস্ট্রেটের সামনে 164ও দেব। আমাদের সাইকোলজি নিয়ে বেশি ভাবার কথা। আমাদের চারিপাশে যারা মানুষজন আছে, হাউ মাচ উই শুড ট্রাস্ট দেম। আমাদের চারিপাশে যে মানুষের সাইকোলজি, তাদের কেমন মেল সাইকোলজি, ফিমেল সাইকোলজি, উই শুড প্রবাবলি বি অ্যাওয়্যার মোর অ্যাবাউট দ্যাট। দেখুন, যখন কিছু ঘটে তখন তো সেটা শুনে তখন মনে হয় যে আমার সাথে ঘটেনি, আমি খুব লাকি। কিন্তু কোনো দিন এরকম ঘটলে তখন হয়তো বলবো। অনেকেই থাকে আমার কলিগরা এই ভিআইপি বাজার এদিকে, ওখানে প্রচুর পাব, বার, রেস্টুরেন্ট হয়েছে। শুনতে পাই যে অনেকের মুখেই যে ওখানে মানে রাত্রের দিকে মেয়েদের বাসের জন্য দাঁড়িয়ে থাকলে প্রবলেম হয়। এটা একেবারেই এক্সপেক্টেড ছিল না যে পুলিশ যাদের কাছ থেকে আমরা সাহায্য চাই তারাই এভাবে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে বা তারা মিসগাইড করবে। এটা খুবই শকিং ব্যাপারটা। একটাই শুধু আমি এর মধ্যে রিডিমিং ফিচার যেটা দেখি সেটা হচ্ছে যে তাড়াতাড়ি ধরা হয়েছিল ওদের। মানে আমাদের লার্জলি আমাদের সোসাইটিতে এটা মেয়েদের অবস্থানই আপনাকে মানে এটাই রিফ্লেক্ট করে যে সেফটি অ্যান্ড সিকিউরিটি এখনও ইটস অ্যান ইস্যু। টিআই প্যারেডে রুমি এই এএসআই এবং সিভিক ভলেন্টিয়ারকে শনাক্ত করে। পুলিশের তৎপরতায় তদন্ত শুরু হয়। একজনকে দিয়ে বা দুজনকে দিয়ে বিচার করলে টোটাল শ্রেণীটাকে তো বিচার করা যায় না। একজন দুজন এরকম থাকে, সবাই তো আর খারাপ হয় না, ভালো বেশিরভাগটাই আছে, নাহলে পরে এরকম ঘটনা ঘটছে কী করে। মানে আমার মতে হচ্ছে এদেরকে একটু সেন্সিটাইজ করা দরকার। সোমবারই তাদেরকে আদালতে তোলা হয়। ইতিমধ্যে সিভিক ভলেন্টিয়ার এবং এএসআইকে সাসপেন্ড করা হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করা এবং সহকর্মী বলে কেসটা ধামাচাপা দেবার চেষ্টা না করা কলকাতা পুলিশ তাদের সুনামের প্রতি অবিচল থেকেছে। তাদেরকে ধন্যবাদ। আর একটা ঘটনা বোঝা যায় যে মহিলা নিরাপত্তা এবং মহিলা সুরক্ষা সুবিচারকে কলকাতা পুলিশ কতখানি গুরুত্ব দেয়। তাদেরকে
সেলুট জানাই। অভিষেক মালাকার আর সন্দীপ নাথ বলে দুজনকে, একজন এএসআই আর একজন সিভিক ভলেন্টিয়ার, তাদের এগেনস্টে একটি 354-এর অ্যালিগেশন আছে। তাদেরকে আজকে জাজ সাহেব আমাদের সাবমিশন শোনার পরে, পিপি সাহেবের সাবমিশন শোনার পরে 14 দিনে জেল হেফাজত দিয়েছেন এবং ইন দ্য মিন টাইম ওনাদের টিআইপি করার জন্য এবং মেয়েটির 164 রেকর্ড করার জন্য প্রেয়ারটি অ্যালাউ করেছেন। এদের বিরুদ্ধে মূলত অভিযোগ হচ্ছে যে মেয়েটিকে ওনারা করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে তুলে বাইকে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় তার শ্লীলতাহানি করেন। তাদের বক্তব্য, আমরা সাহায্য করতে গেছিলাম, মেয়েটি যে অ্যালিগেশন দিয়েছে সেই অ্যালিগেশনটি সম্পূর্ণ মিথ্যা। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।